স্পেশাল আর্মির নাম শুনেনি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এই স্পেশাল আর্মি যে কতটা ভয়ানক হতে পারে সেটা তোমাদের ধারণার বাহিরে। আজ তোমাদের সামনে এক্সপ্লেনেশন করতে চলেছি স্পেশাল আর্মির একটি ভয়ানক রেস্কিউ মিশন নিয়ে, যেখানে আমেরিকার এই 6 জন স্পেশাল আর্মি নাইজেরিয়ার 300 গেরিলা জঙ্গি নিধনে একটি মিশনে নামে শুধুমাত্র একজন লেডি ডক্টরকে বাঁচাতে। মুভিটিতে টানা 7 ঘন্টার এমন ভয়ানক যুদ্ধ দেখানো হয়েছে যেটি দেখার পরেও তোমার মাথা ভো ভো করে ঘুরতে থাকবে। একজন আমেরিকান লেডি ডক্টর নাইজেরিয়ার গরিব মানুষের মাঝে চিকিৎসা দিতে এসে পড়ে যায় নাইজেরিয়ার জঙ্গি সংগঠনের একটি দলের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার তার কাছে চিঠি পাঠালেও নাইজেরিয়ান জঙ্গিরা কিছুতেই সেই লেডি ডক্টরকে ছেড়ে দিতে রাজি হয় না। অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট বাধ্য হয়ে 6 জন স্পেশাল আর্মিকে মিশনে পাঠায়। আর এই মিশন কতটা ভয়াবহ ছিল সেটি জানতে হলে একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখা শুরু করো। এই মিশনে তোমরা দেখতে পারবে কিভাবে মাত্র 6 জন স্পেশাল আর্মি 300 গেরিলা জঙ্গিকে উড়িয়ে দেয়, আর তাদের এই মিশনে পদে পদে কত ভয়ানক ফাঁদ পার করতে হয়েছিল। বলছিলাম 2003 সালে রিলিজ হওয়া দ্য টিয়ার্স অব দ্য সান মুভিটির কথা, যেটি একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল। তাই আর প্যাচাল না পেরে চলো এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতে আমরা একটি হেলিকপ্টার দেখতে পাই, যেখানে আমেরিকার সেই 6 জন স্পেশাল আর্মি রেস্কিউ করতে এসেছে সেই লেডি ডক্টরকে। হেলিকপ্টারের রেঞ্জের ভেতরে আসলে ফোর্সের কর্নেল হেলিকপ্টার ল্যান্ড করাতে বলে। তখন পাইলট বলে আমরা এমনিতেই ঝুঁকিপূর্ণ এরিয়ার ভেতরে আছি এবং যে কোনো সময় গেরিলা আক্রমণ হতে পারে, তাই হেলিকপ্টার মাটিতে ল্যান্ড করানো ঠিক হবে না। কিন্তু কর্নেল বলে আমরা তো লড়াই করতে এসেছি। এটা বলেই তিনি তার 5 জন সোলজার সাথে নিয়ে লাফিয়ে পড়েন মাটিতে এবং কিছুক্ষণ পরেই দেখা যায় সেই কর্নেল সেই লেডি ডক্টরকে সাথে নিয়ে ফিরে এসেছেন হেলিকপ্টারের কাছে। কিন্তু তার সাথে পেছনে পেছনে চলে এসেছে আরো নাইজেরিয়ান জনগোষ্ঠীরা এবং তারাও চায় এই এলাকা দ্বীপ থেকে চিরতরে বেরিয়ে যেতে। কিন্তু হেলিকপ্টারে এত মানুষকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না হয় কর্নেল শুধুমাত্র সেই ডক্টরকে সাথে নিয়ে সেখান থেকে তাদেরকে রেখে চলে আসে। এই নাইজেরিয়ান লোকজন কেন সেখানে থাকতে চায় না বা কেনই বা তারা ভীত ছিল সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। এদিকে আমেরিকান স্পেশাল আর্মিদের হেলিকপ্টারটি যখন নাইজেরিয়ার সীমান্তবর্তী এলাকা পার হচ্ছিল তখনই তারা দেখতে পায় সেখানে সেই গেরিলা জঙ্গি আক্রমণ চালিয়েছে আর সেই এলাকার সকল মানুষকে নির্মমভাবে খুন করেছে। আর এই নির্মমতা এতটাই ভয়াবহ ছিল সেখানের আশেপাশের সমুদ্রের পানি রক্তে লাল হয়ে গেছিল। এটা দেখে সেই স্পেশাল ফোর্সের কর্নেল বলে আমাদের এইভাবে ফিরে যাওয়া কাপুরুষের ন্যায়, আমাদের উচিত এই নিপীড়িত জাতিকে উদ্ধার করা। এরপর তারা সেই ডক্টরের কাছে সেখানকার নির্মমতার ঘটনাগুলি শুনতে থাকে। সময়টা ছিল 1998 নাইজেরিয়ার সোমালিয়া। আর সেখানের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সেখানে কোনো আইন চলতো না। সেখানে তৈরি হয়ে গেছিল জাতিগত সহিংসতা আর এলাকায় চলতো গৃহযুদ্ধ। এরই মধ্যে কোনো এক কারণে সেখানকার স্থানীয় গেরিলা আক্রমণে প্রধানমন্ত্রী স্যামুয়েল আজুজা তার পুরো পরিবার সহ রাতের আধারে খুন হয়ে যায়। এতে পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাস তাদের কার্যক্রম গুটিয়ে নেয় সেই দেশ থেকে। এমনকি জাতিসংঘ এই বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখায় না। এইদিকে সেই দেশে কিছুদিন আগে নাইজেরিয়ান জনগোষ্ঠীদের চিকিৎসা দিতে এসেছিল একজন মার্কিন লেডি ডক্টর। কিন্তু হঠাৎ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 300 জঙ্গির একটি দল সে এলাকাটি দখল করে নেয়, যেখানে সে মার্কিন ডক্টর আটকা পড়েছিল। মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার সেই গেরিলা জঙ্গিদের চিঠি পাঠালেও তারা কোনোভাবেই কোনো রেসপন্স করে না। এরই ওপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট 6 জন মার্কিন স্পেশাল আর্মির একটি টিম পাঠায় সেই ডক্টর ও তার 2 সহকারীকে রেস্কিউ করার জন্য। তাদের মিশনে পাঠানোর আগে স্পেশাল আর্মির কমান্ডার তাদের দিক নির্দেশনা দিয়ে বলেন তাদের নাইজেরিয়ায় কোথায় নামতে হবে এবং কোন রেঞ্জের আশেপাশে যাওয়া বিপজ্জনক। আর সেই ডক্টরকে রেস্কিউ করার পর মিশন সাকসেস হলে তাদেরকে রেস্কিউ করতে হবে সেই নিপীড়িত ক্ষুদ্র জনগোষ্ঠীকে এবং তাদের নিয়ে সোমালিয়া থেকে তাদের পৌঁছে দিতে হবে পাশের দেশ ক্যামেরুনে। সেখান থেকে বাকি আর্মিরা তাদেরকে জাহাজে করে রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হবে। এরপরে সেই 6 জনের টিম বেরিয়ে পড়ে সেই দুর্ধর্ষ মিশনে। তারা ওপরের প্লেন থেকে লাফ দেয় সোমালিয়ার মার্ক করা সেই রেঞ্জে। একটু পরেই তারা পৌঁছে যায় সেই চার্চে যেখানে ডক্টর লিনা বন্দি অবস্থায় ছিল। কিন্তু তারা সেখানে যে দেখে ডক্টররা সেখানে একটি অপারেশনে ব্যস্ত ছিল। সে অবস্থাতেই কর্নেল তাদের জানায় এই এলাকায় খুব তাড়াতাড়ি গেরিলা আক্রমণ হবে এবং তারা ডক্টর লিনা ও তার 2 সহকারীকে এখান থেকে আমেরিকায় নিয়ে যেতে এসেছে। কিন্তু ডক্টর লিনা সেখানে জানায় প্রায় 70 জন মানুষ জঙ্গি সংগঠনের কাছে জিম্মি আছে এবং সে একা কিছুতেই তাদের রেখে সেখান থেকে যাবে না। কিন্তু কর্নেল জানায় তারা একমাত্র তাকে ও তার 2 সহযোগীকে নিয়ে যেতে পারবে, এটা ছাড়া তার কোনো পারমিশন নাই। আর তারা এখানে ইতিমধ্যেই গেরিলা জঙ্গির কিছু সৈন্যকে
মেরে ফেলেছে আর খুব বেশি সময় লাগবে না বাকি জঙ্গিদের এখানে পৌঁছে যেতে। যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে সরে পড়তে হবে। পরিস্থিতি খারাপ দেখে কর্নেল তাদের সবাইকে নিয়ে যেতে রাজি হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে চলতে থাকে আফ্রিকার জঙ্গলের ভেতর দিয়ে। আর তোমরা ভালো করে জানো আফ্রিকার জঙ্গল ভয়ঙ্কর জীব আর মারাত্মক পোকামাকড় দিয়ে ভরপুর। তারা খুব সাবধানে সেই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলতে থাকে। এরই মধ্যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসে। হঠাৎ স্পেশাল আর্মির এক সদস্য তার হাতে থাকা রাডার পরীক্ষা করে জানতে পারে তাদের দিকে প্রায় 300 জনের একটি গেরিলা দল খুব দ্রুত এগিয়ে আসছে। তখনই কর্নেল সবাইকে ঝোপঝাড় আর গাছের আড়ালে লুকিয়ে পড়তে বলেন। আর এরই মধ্যে সেখানে দেখা যায় বেশ কয়েকজন সশস্ত্র জঙ্গিকে। তারা সেখানে তাদের পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু সমস্যাটা বাদে এখানে সেই আর্মিদের সোলজার তার রাডারে দেখে যারা তাদের পাশ কাটিয়ে গেল এরা অন্য একটি গ্রুপ, যারা জঙ্গলের ভেতরে থাকায় রাডারে ধরা পড়েনি। কিন্তু সেই 300 জনের সেই দলটি ঠিক এখনো তাদের দিকেই আসছে। তখন কর্নেল সবাইকে সতর্ক করে দেয় আর বলে, দেখো জঙ্গলের ভেতর আরো জঙ্গি দল থাকতে পারে যেটা আমাদের রাডারে ধরা পড়ছে না। এরপর তারা খুব সাবধানে এগিয়ে যেতে থাকে। এদিকে দেখা যায় একটু আগেই যে জঙ্গি দলটি বেরিয়ে গেল তারা সেই চার্চে পৌঁছে গেছে, যেখান থেকে একটু আগেই লেনাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তারা সেখানে যাকে পেয়েছে তাকেই খুব নৃশংসভাবে খুন করে। আর এদিকে কর্নেল তার সেই দলকে নিয়ে পৌঁছে যায় জঙ্গলের বাইরে তার মার্ক করা সেই রেঞ্জে। তিনি আগে থেকেই মার্কিন কমান্ডারকে বলে রেখেছিলেন সেখানে হেলিকপ্টার পাঠাতে। তার বলে দেওয়ার নির্দেশনা অনুযায়ী সেখানে 2টি হেলিকপ্টার চলে আসে। কর্নেল বাকি সবাইকে রেখে শুধু ডক্টর লেনাকে হেলিকপ্টারে তুলে নিয়ে চলে যায়। আর সোমালিয়ান জনগোষ্ঠীরা নিচে থেকে তাদের উদ্ধার করার জন্য চিৎকার করে ডাকতে থাকে। কর্নেল এই বিষয়ে খারাপ লাগলেও তার কিছুই করার নাই, আর সোমালিয়াবাসী নিরুপায় হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। কর্নেল ওয়াটার এসব দেখে সিদ্ধান্ত নেয় তিনি সোমালিয়াবাসীকেও সাথে নিয়ে যাবেন। তাই হেলিকপ্টার সেখানে আবার ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই দলটিকে নিয়ে শুরু হয় আবারও গভীর জঙ্গল দিয়ে পথ চলা। আর এইদিকে সেই 300 জনের সেই জঙ্গি বাহিনী পৌঁছে যায় সেই চার্চে। আর সেখানে তারা এক খোলা গ্রেনেড দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে আশেপাশে মার্কিন আর্মি চলে এসেছে আর তারা হয়তো এই জঙ্গলের ভেতর দিয়ে গেছে। এবার তারা আবার সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আর্মির এক সোলজার তার রাডারে দেখে সেই 300 জনের দলটি আবার তাদের দিকে আসছে। সে বিষয়টি কর্নেলকে জানায়। কর্নেল এবার বিষয়টি ভাবেন এবং ডক্টর লিনাকে জিজ্ঞেস করেন তার সাথে এই লোকদের মাঝে একজন কেউ আছে যে গেরিলা বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করছে। তখন লিনা বলে, এই মানুষদের অনেক আগে থেকেই আমি চিনি, তারা কখনোই বেইমানি করবে না। কর্নেল বিষয়টা এড়িয়ে যায় এবং সামনের দিক এগিয়ে যেতে থাকে। এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। গভীর রাত আর ঘন জঙ্গলের ভেতর দিয়ে তাদের পথ চলা, আর পেছনে ধেয়ে আসছে সেই 300 জনের গেরিলা বাহিনী। সোমালিয়া এখান থেকে আরো 30 কিলোমিটার দূরে। তারা ক্লান্ত পিপাসিত, তবুও যেন তাদের থেমে গেলে চলবে না, বেঁচে থাকার জন্য এগিয়ে যেতেই হবে। হঠাৎ সামনে থেকে কোথাও গুলির শব্দ শুনে তারা থমকে দাঁড়িয়ে পড়ে। কিছু দূর এগিয়ে দূরবীন দিয়ে লেফটেন্যান্ট দেখতে পায় সামনে ছোট্ট একটা গ্রামে জাতিগত উচ্ছেদ চলছে। নিপীড়িত গ্রামবাসীদের গুলি করে মেরে ফেলা হচ্ছে। এটা দেখে লেফটেন্যান্ট সিদ্ধান্ত নেয় এই বিদ্রোহীদের মোকাবেলা করতে হবে। আসলে কঠিন মনের ওয়াটার আফ্রিকার এই ভয়াবহতা দেখে নিজেকে ঠিক পুরোটাই পাল্টে ফেলেছে। কিন্তু সে বুঝতে পেরেছে আফ্রিকায় ভদ্রভাবে কোনো যুদ্ধই চলে না। এমন সময় সাধারণ মানুষদেরকে দেখে স্পেশাল আর্মির সদস্যরা এগিয়ে যেতে থাকে সেই গ্রামের দিকে। ওরা যখন যাচ্ছিল তখন গ্রামটিতে বর্বরতার মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বিদ্রোহীরা এরই মধ্যে গ্রামের বেশিরভাগ মানুষদের মেরে ফেলেছে। লাশগুলোকে তারা যখন স্তূপ করে রাখছে তখনই স্পেশাল আর্মির সদস্যরা সেখানে পৌঁছে যায়। শুরু হয় তাদের অ্যাকশন। একে একে মারতে থাকে বিদ্রোহীদের। তাদের পৌশাচিকতা দেখে অবাক হয়ে যায় ওরা। চারিদিকে লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অসহায় মহিলারা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আফ্রিকার ভয়াবহতা, মানুষের প্রতি মানুষের ঘৃণা কতটা গাঢ় হতে পারে এই দৃশ্য দেখে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বিদ্রোহীদের দমন করার পরে সব যখন কিছুটা শান্ত হয়ে যায়, লেফটেন্যান্ট ডক্টরকে সেখানে ডেকে নিয়ে আসে। গ্রামের অনেকেই বেশ আহত, তাদের চিকিৎসার প্রয়োজন। সারাটা দিন তারা সবাই গ্রামেই কাটায়। যখন সবাই সেই গ্রাম থেকে বের হচ্ছে তখনই রাত নেমে আসে। সারাটা দিনের পরিশ্রান্ত দেহটা যেন আর এগোতেই চাইছে না। তাই সবাই রাতে জঙ্গলের মধ্যে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকেই বিদ্রোহীদের একটা গ্রুপ যে তাদের পিছনে ধাওয়া করে আসছে স্পেশাল আর্মি টিমরা কেউই ভুলেনি। তাই ভোর হওয়ার সাথে সাথেই গেলি নামের এক স্পেশাল আর্মি টিম সদস্য লেফটেন্যান্টকে জানায় যে তাদের গ্রুপটা ধাওয়া করে আসছিল, তারা তাদের খুব কাছে চলে এসেছে। অদ্ভুতভাবে তারা নিশ্চিত হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এই বিষয়টা লেফটেন্যান্টকে অনেক বেশি ভাবাচ্ছে। সে নিশ্চিত হয়ে যায় তাদের সাথে আসা লোকগুলোর মধ্যে কেউ একজন আছে যে ট্রান্সমিটার ক্যারি করছে। স্পেশাল আর্মি গ্রুপের সদস্যরা সবাই তল্লাশি শুরু করলে তাদের মধ্যে থেকে একজন দৌড়ে পালিয়ে যেতে চায়, তবে তাকে গুলি করে থামিয়ে দেওয়া হয়। আহত লোকটিকে তল্লাশি করে ঠিকই একটি ট্রান্সমিটার পাওয়া যায়।
লেফটেন্যান্টের জেরার মুখে লোকটি স্বীকার করে সে বিদ্রোহীদের একজন ইনফর্মার। কর্নেল সাদিকের কাছে তার পরিবার বন্দী রয়েছে, আর পরিবারকে বাঁচাতে সে সাদিকের গুপ্তচর হিসেবেই কাজ করছে। এমন সময় গুলিতে আহত লোকটি আরো জানায় তার সাথে আর্থার নামে একজন তরুণ রয়েছে, মূলত সেই হচ্ছে বিদ্রোহীদের মূল টার্গেট। এটা শুনে লেফটেন্যান্ট বাকি সবার কাছে এসে জিজ্ঞেস করে এদের মধ্যে আর্থার কে, কেনই বা বিদ্রোহীরা তাকে খুঁজছে। যদি তাকে বিষয়টি এখনই ক্লিয়ার করা না হয় তাহলে সবাইকে এখানে গুলি করে মেরে ফেলবে। এটা শুনে এক তরুণ লেফটেন্যান্টের সামনে এগিয়ে আসে, বলে আমি আর্থার এজুকা, বিদ্রোহীদের হাতে খুন হওয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুজার একমাত্র ছেলে আমি। নিহত হওয়ার আগে দেশের পরিস্থিতি খারাপ বুঝতে পেরে এই মানুষগুলোর সাথেই সে মিশে গেছে লুকিয়ে থাকার জন্য। এ সময় অন্য একজন আর্থার দেহরক্ষী হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং জানায় আর্থার হচ্ছে আজুকা বংশের শেষ বংশধর, ইবোর সম্প্রদায়ের বেঁচে থাকার একমাত্র অঘোষিত রাজা সে। তাই কর্নেল সাদিক আর্থারকে শেষ করার জন্যই মরিয়া হয়ে উঠেছে। এসব শুনে লেফটেন্যান্ট সবাইকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। এদিকে ওদের ছেড়ে যাওয়া স্থানে কিছুক্ষণ পরে এসে বিদ্রোহী কর্নেল সাদিক তাদের গুপ্তচরকে মরে পড়ে থাকতে দেখে বুঝতে পারে এখানে অবশ্যই আমেরিকান স্পেশাল আর্মিরা চলে এসেছে। এ সময় সে তার একজন ক্যাপ্টেনকে বলে একটি ইউনিট ক্যামেরুনের দিকে পাঠিয়ে দিতে, যেভাবে হোক সব কয়টাকেই ধরে ফেলতে হবে। এদিকে কিছু দূর এগিয়ে যেতেই লেফটেন্যান্ট তার হাই কমান্ডের সাথে যোগাযোগ করে পরিস্থিতি জানায় এবং সেখানে তাদের একটি এয়ার সাপোর্ট চায়। তবে এখন তাকে না করে দেওয়া হয়, কারণ নাইজেরিয়ার আকাশে এখন কোনো বিমান পাঠানো শুধু বিপজ্জনক না, এটা রীতিমতো বোকামি। তবে তাকে বলা হয় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখতে। এক প্রকার সকল আশা বাদ দিয়ে লেফটেন্যান্ট পুরো পরিস্থিতি নিয়ে তার টিমের সাথে আলাপ করে। সবাই একটা বিষয়ে একমত, যে করে হোক এই নিরীহ মানুষদের সীমান্তে পৌঁছে দিতে হবে, যেখানে অপেক্ষা করছে বাকি স্পেশাল আর্মি টিমের একটি দল। এর মধ্যে ওরা সবাই জানতে পেরেছে গেরিলা ইদ্রিস সাদিক দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। এসব খবরগুলো যখন লেফটেন্যান্টের কাছে পৌঁছায় তখন লেফটেন্যান্ট ওয়াটার ও বাকি সবাই একমত হয় তাদের এখন পালানো উচিত হবে না, তাই সামনে আর না এগিয়ে বিদ্রোহীদের মোকাবেলা করতে হবে। চারিদিক একটা খোলা জায়গায় বড় বড় ঘাসের মধ্যে অবস্থান নেয় সকলে। চারিদিক শুনশান নীরবতা, অপেক্ষা করছে সবাই। ঠিক এমন সময় একটি বুলেট এসে স্পেশাল আর্মি টিমের এক সদস্যের বুক এফোর ওফোর করে দেয়, আর সেই সাথেই শুরু হয় অগণিত গুলির বৃষ্টি। ওরা এখন না দেখে গুলি ছুটছে, কারণ জানে ওদেরকে যারা আক্রমণ করেছে তারা একেবারে হয়তো কাছে লুকিয়ে আছে। ঠিক এমন সময় বিদ্রোহীরা মর্টার শেল ছুটতে থাকে। শেলের আঘাতে চারিদিক গাছপালা ভেঙে পড়তে থাকে, আগুন জ্বলছে সবখানে। এদিকে অনেকেই মর্টার শেলের আঘাতের এদিক সেদিক পড়ে আছে নিথর হয়ে। কিছু সময় গোলাগুলির পর কিছুটা শান্ত হলে লেফটেন্যান্ট দেখতে পায় তার এক সহযোদ্ধা ইতিমধ্যেই সেখানে মারা গিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সে আর্থারকে সীমান্তের দিকে এগিয়ে যেতে বলে। ওখান থেকে সীমান্ত খুব বেশি দূরে নয়। ঠিক এইদিকে আবার শুরু হয় গুলির বৃষ্টি, আর এরই মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ওরা। গুলির বৃষ্টির মধ্যে একসময় ওরা এসে পৌঁছায় ক্যামেরুন সীমান্তর একেবারেই কাছে। এরই মধ্যে স্পেশাল আর্মি টিমের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছে, মারাও গিয়েছে কয়েকজন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কর্নেল ওয়াটার। দুটি যুদ্ধ বিমান ইতিমধ্যেই রওনা দিয়েছে। এদিকে ক্যামেরুন সীমান্তের কাছে পৌঁছে গিয়েছে আর্থার আজুকা, কিন্তু দেখা যায় সীমান্ত বন্ধ। এদিকে পেছনে বাঁধ ভাঙা স্রোতের মতো এগিয়ে আসছে গেরিলা সৈন্যরা। কোনো কিছু তোয়াক্কা না করে গুলি ছুড়ে চলেছে তারা। এদিকে লেফটেন্যান্ট যখন ভাবছে শেষ রক্ষা হলো না, ঠিক তখনই দেখা যায় যুদ্ধ বিমান দুটোকে। স্মোক অনুসরণ করে গেরিলা সেনাদের ওপর বোমা নিক্ষেপ করে সেই বিমান থেকে। বোমার আঘাতে আগুনে পুড়ে মারা যায় সব বিদ্রোহী সেনা। সবশেষে দেখা যায় লেফটেন্যান্টের 4 জন সেনা বেঁচে আছে। অবশেষে সীমান্ত খুলে দেওয়া হয়। অনেক রক্তারক্তির পর শেষ পর্যন্ত ক্যামেরুনে প্রবেশ করে সোমালিয়াবাসী। এদিকে বেঁচে যাওয়া সবাইকে নিরাপদে পৌঁছে দিতে পেরে লেফটেন্যান্ট ওয়াটার বেশ নিশ্চিন্ত হয়ে ডক্টর লিনাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে উঠে আমেরিকার উদ্দেশ্যে। আর এখানে এই মুভিটি শেষ হয়। এই মুভিতে আরো অনেক সিন রয়েছে যেটা আমি চাইলেও এক্সপ্লেনেশন করতে পারিনি। নাইজেরিয়ার গেরিলা কতটা নির্মম এটা জানতে হলে তোমাদের এই মুভিটি একবার হলেও দেখা উচিত। তোমাদের জন্য যুদ্ধের 20টি মুভি লিস্ট করেছি। তোমরা যদি যুদ্ধের মুভি লাইক করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা একটা ঝটপট সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত অবশ্যই নিজের খেয়াল রেখো।